গতদিন আমরা 5.2 অনুশীলনীর 17 নম্বর প্রশ্ন করেছিলাম। তো আজকে আমরা 18 নম্বর প্রশ্ন করব। নম্বর প্রশ্নতে বলা হয়েছে একটি সমান্তর প্রগতির চতুর্থ এবং অষ্টম পদদ্বয়ের সমষ্টি 24 এবং ষষ্ঠ এবং দশম পদের সমষ্টি 44। সমান্তর প্রগতির প্রথম তিনটি পদ নির্ণয় করো। তো সমান্তর প্রগতির প্রথম তিনটি পদ যদি আমরা নির্ণয় করি, সমান্তর প্রগতির প্রথম তিনটি পদ নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথম পদ এবং সাধারণ অন্তর জানতে হবে, কারণ সাধারণ অন্তর এবং প্রথম পদ জানলে আমরা যে কোনো পদ নির্ণয় করতে পারি। সুতরাং আমরা যেহেতু সমান্তর প্রগতির প্রথম তিনটি পদ আমরা নির্ণয় করব, আমরা প্রথমে প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরব এবং এই এ এবং ডি এর মান প্রথমে নির্ণয় করব। ঠিক আছে, মনে করি সমান্তর প্রগতির প্রথম পদ ইকুয়াল টু এ এবং সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। এখন প্রথম পদ এবং সাধারণ অন্তর আমরা ধরেছি। প্রশ্নতে দেওয়া আছে যে চতুর্থ এবং অষ্টম পদ দুইটির সমষ্টি 24। তাহলে প্রশ্ন মতে চতুর্থ পদ মানে হলো A4 আর অষ্টম পদ মানে হলো A8। তো এই দুইটির সমষ্টি হবে 24। তো এখন এখানে যদি আমরা A4 এবং A8 এর সূত্র প্রয়োগ করি, তাহলে A4 ইকুয়াল টু হবে A প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি প্লাস A8 এর সূত্র হবে A প্লাস 8 মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু আছে 24। implies A প্লাস 4 মাইনাস 1 করলে হবে 3 ইন্টু ডি প্লাস A প্লাস 8 মাইনাস 1 করলে হবে 7 ইন্টু ডি ইকুয়াল টু 24। implies এখানে দেখো A প্লাস A করলে হবে টুয়াইস A প্লাস 3D প্লাস 7D করলে হবে 10D ইকুয়াল টু 24। এখন এই যে সমীকরণ আমরা পেয়েছি, এই সমীকরণের ক্ষেত্রে A এবং D দুইটি অজানা, সুতরাং এই সমীকরণকে আর সরল করা যাবে না। তাহলে এখন পরবর্তী যে শর্ত দেওয়া ছিল সেই শর্ত থেকে কি পাওয়া যায় সেটা আমরা দেখব। পরবর্তী শর্তটি ছিল ষষ্ঠ এবং দশম পদদ্বয়ের সমষ্টি 44। তো ষষ্ঠ পদ মানে হচ্ছে A6। আবার এখানে আমি একটি লাইন লেখার জায়গা ছেড়ে আবার ষষ্ঠ পদ মানে হচ্ছে A6 আর দশম পদ হলো A10। এই দুইটির সমষ্টি দেওয়া আছে 44। ষষ্ঠ এবং দশম পদের সমষ্টি 44। তো এখন A6 এর সূত্র হবে A প্লাস
6 minus 1 into d প্লাস a10 এর সূত্র হবে a প্লাস 10 minus 1 into d equal to 44 implies a plus 6 minus 1 করলে 5 into d plus a plus 10 minus 1 করলে 9 into d equal to 44 implies a plus a করলে হবে twice a plus 5d plus 9d করলে হবে plus 14d equal to 44 এই ক্ষেত্রেও a এবং d দুইটির মান অজানা, তো আমরা এখানে আরও একটি সমীকরণ পেয়েছি। এখন দেখো এই যে সমীকরণ, প্রথম যে সমীকরণ আমরা পেয়েছিলাম, এই প্রথম সমীকরণের ক্ষেত্রে প্রত্যেকটি পদকে 2 দ্বারা ভাগ করা যায়, আবার দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রেও প্রত্যেকটি পদকে 2 দ্বারা ভাগ করা যায়। সুতরাং আমরা এই সমীকরণ দুটোকে 2 দিয়ে ভাগ করে ছোট করে নেব। তাহলে প্রথম সমীকরণকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, a প্লাস 5d ইকুয়াল টু 12। 2 দিয়ে ভাগ করলাম উভয় দিকে। এই সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আর এই সমীকরণকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে a প্লাস 7d ইকুয়াল টু হবে 22। এই সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো যে আমি যখন প্রথম সমীকরণ পেয়েছিলাম twice a plus 10d equal to 24, সেই সমীকরণের প্রত্যেকটি পদকে 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু আমি সেখানে ভাগ করিনি, আমি দ্বিতীয় সমীকরণ প্রথমে নির্ণয় করেছি। কারণ এখানে যদি আমি হুট করে যদি এখানে ভাগ করে নেই আর তারপর এই সমীকরণে যদি সব পদকে যদি 2 দ্বারা ভাগ করা যায় না, তখন আবার এই দুইটি সমীকরণকে যখন সমাধান করব তখন আবার এখানে পূরণ করতে হবে। মানে দেখো এখানে 1 নম্বর যে সমীকরণ এসেছে সেখানে 2টি চলক, অর্থাৎ এটি একটি 2টি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ, এখানেও 2টি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ। তো আমরা যখন a এবং d এর মান নির্ণয় করব তখন এই দুইটি সমীকরণকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হলে এখানে চলকের সহগগুলো সমান হতে হয়। সেজন্য এই সমীকরণকে 2 দিয়ে ভাগ করলে a পাওয়া যাবে, এই সমীকরণকেও 2 দিয়ে ভাগ করলে a পাওয়া যাবে, অর্থাৎ চলকের সহগগুলো সমান থাকবে। কিন্তু আমি যদি এখানে হুট করে ভাগ করে নেই আর এখানে যদি দেখা যায় ভাগ যায় না, মানে এখানে যদি twice a থেকে যায়, এখানে যদি a এসে যায়, তাহলে আবার এই সমীকরণকে 2 দিয়ে ইনটু করে twice a বানাতে হবে, মানে চলকের সহগগুলো সমান করতে হবে। সেজন্য 2টি চলকের ক্ষেত্রে, 2টি সমীকরণের ক্ষেত্রে আমরা দেখব যে ভাগ যাওয়ার পর চলকের সহগগুলো সমান থাকে কিনা দেখে তারপর আমরা ভাগ করব। বোঝা গেছে? এখন এই 1 নম্বর এবং 2 নম্বর দুইটি সমীকরণকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করে a এবং d এর মান নির্ণয় করব। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ আমরা মাইনাস করব। 1 minus 2 implies, তো a minus a কাটা যাবে, 5d minus 7d করলে হবে minus 2d equal to 12 minus 22 করলে হবে minus 10। 2 দিক থেকে মাইনাস মাইনাস কাটা যাবে, implies d equal to হবে 10/2। 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 2 দিয়ে 10কে ভাগ করলে 5, implies d equal to হলো 5। এখন এই d এর মান 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটি সমীকরণে আমরা স্থাপন করে a এর মান নির্ণয় করব। তো মনে করো আমরা 1 নম্বর সমীকরণে d এর মান স্থাপন করব। 1 নম্বর সমীকরণ implies, 1 নম্বর সমীকরণটি হচ্ছে a plus 5d equal to 12, a plus 5 into d, d এর মান হলো 5 equal to 12, implies a plus 5 into 5 করলে হবে 25 equal to 12, implies a equal to হবে 12 minus 25, implies
এ ইকুয়াল টু 12 মাইনাস 25 করলে হবে -13। তাহলে এ এর মান আমরা পেয়েছি -13 এবং ডি এর মান হলো 5। এখন আমরা প্রশ্ন দেওয়া ছিল যে সমান্তর প্রগতির প্রথম তিনটি পদ নির্ণয় করো। তো প্রথম তিনটি পদের মধ্যে প্রথম পদ এখানে নির্ণয় হয়ে গেছে, এখন দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ নির্ণয় করব। তো যেহেতু প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি এর মান জানা আছে, সুতরাং দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ আমরা নির্ণয় করতে পারবো। তো আমরা নিচে লিখব, এখন দ্বিতীয় পদ মানে হলো a2 ইকুয়াল টু সূত্র হবে a প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি ইমপ্লাইজ a2 ইকুয়াল টু a এর মান হলো -13 প্লাস 2 মাইনাস 1 করলে 1 ইন্টু ডি এর মান হলো 5 ইমপ্লাইজ a2 ইকুয়াল টু -13 প্লাস 1 ইন্টু 5 করলে হবে 5 ইমপ্লাইজ a2 ইকুয়াল টু -13 প্লাস 5 করলে হবে -8। তাহলে দ্বিতীয় পদ হলো -8। এখন আমরা তৃতীয় পদ নির্ণয় করব। আবার তৃতীয় পদ মানে a3 ইকুয়াল টু সূত্র হবে a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি ইমপ্লাইজ a3 ইকুয়াল টু এর মান ছিল -13 প্লাস 3 মাইনাস 1 করলে হবে 2 ইন্টু ডি এর মান হলো 5 ইমপ্লাইজ a3 ইকুয়াল টু -13 প্লাস 2 ইন্টু 5 করলে হবে 10 ইমপ্লাইজ a3 ইকুয়াল টু -13 প্লাস 10 করলে হবে -3। তাহলে প্রথম পদ হলো -13, দ্বিতীয় পদ -8 এবং তৃতীয় পদ হলো -3। তো আমরা লিখব অতএব নির্ণয় তিনটি পদ যথাক্রমে -13, -8 এবং -3 আনসার। এখন 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নতে বলা হয়েছে বাৎসরিক 5,000 টাকা বেতনে 1995 সনে চন্দনা একটি কাজে যোগদান করলো এবং প্রতি বছর 200 টাকা করে তার বেতন বৃদ্ধি হলো। কোন বৎসরে তার বেতন 7,000 টাকা হবে? উনিশ নম্বর, চন্দনা একজন মানুষ। উনি 1995 সালে একটি কাজে যোগদান করেছেন এবং তার বেতন ছিল বাৎসরিক 5,000 টাকা, মানে বৎসরে 5,000 টাকা, এবং প্রতি বৎসর 200 টাকা করে তার বেতন বৃদ্ধি হলো। তাহলে যেহেতু তার বেতন বাৎসরিক 5,000 টাকা, প্রথম বৎসর যখন তিনি কাজে যোগদান করবেন তখন তার বেতন প্রথম বৎসরের ক্ষেত্রে হবে 5,000 টাকা প্রথম বৎসরের ক্ষেত্রে। দ্বিতীয় বৎসর তার বেতন 200 টাকা বৃদ্ধি পাবে। তো আগের বছর যদি 5,000 টাকা হয় তাহলে পরের বছর আরও 200 টাকা বেশি হলে 5,200 টাকা হবে। 5,200 টাকা হবে। তার পরের বছর আরও 200 টাকা বৃদ্ধি পাবে, তখন হবে 5,000
400 টাকা। এইভাবে প্রতি বছর তার বেতন বৃদ্ধি পেতে পেতে একবার তার বেতন হবে 7,000 টাকা। এখন প্রশ্ন হলো যে কোন বৎসরে তার বেতন 7,000 টাকা হবে। তো এখানে এই যে আমরা প্রতি বছরের যে বেতনগুলো এখানে লিখেছি, এই পদগুলোর মাধ্যমে যে প্রগতি গঠিত হয়েছে সেই প্রগতিটি হবে একটি সমান্তর প্রগতি, কারণ এখানে প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 200 করে বৃদ্ধি পেয়েছে। প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 200। 5,200 মাইনাস 5,000 করলে হবে 200, 5,400 মাইনাস 5,200 করলে হবে 200। তাহলে এখানে প্রতি ক্ষেত্রে যেহেতু পার্থক্য সমান, অর্থাৎ এই প্রগতির সাধারণ অন্তর আছে, মানে এটি একটি সমান্তর প্রগতি। তো এই সমান্তর প্রগতির ক্ষেত্রে সাধারণ অন্তর হবে 200, যেহেতু প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 200। তো এখানে সাধারণ অন্তর ডি নির্ণয় করার জন্য একটি পদ থেকে তার আগের পদ মাইনাস করার প্রয়োজন নেই, কারণ প্রশ্নতে অলরেডি দেওয়া আছে যে প্রতি বছর তার বেতন 200 টাকা করে বৃদ্ধি পায়, মানে 200 টাকা বৃদ্ধি পায়, সুতরাং প্রতি ক্ষেত্রে 200 টাকা বাড়বে। তো 200 হবে সাধারণ অন্তর। এখন যদি বলা হয় কোনো প্রশ্নের ক্ষেত্রে যে প্রতি বছর তার বেতন 200 টাকা করে বৃদ্ধি পায়, তখন সাধারণ অন্তর ডি হবে +200। আর যদি বলা হয় যে প্রতি বছর 200 টাকা করে হ্রাস পায়, তখন যদি হ্রাস পায় বা কমে বলা হয়, তখন সেক্ষেত্রে ডি এর মান মাইনাস হবে, ঋণাত্মক হবে। তাহলে এই ক্ষেত্রে প্রথম বছর তার বেতন ছিল 5,000 টাকা, দ্বিতীয় বৎসর হলো 5,200, তৃতীয় বৎসর 5,400। মানে প্রথম পদ হলো 5,000, দ্বিতীয় পদ হলো 5,200, তৃতীয় পদ হলো 5,400। এইভাবে শেষ পদটি হলো 7,000। তো কোন বৎসরে তার বেতন 7,000 টাকা হয়েছে সেটা আমরা নির্ণয় করব। তো এখানে আমরা 7,000 দেখছি শেষ পদ। এখন যদি এই সমান্তর প্রগতির মোট পদ যদি nটি হয়, তাহলে শেষ পদটি হবে nতম পদ, অর্থাৎ এই 7,000 হবে nতম পদের মান। আর nতম পদের মান যদি 7,000 হয়, তাহলে আমরা n এর মান নির্ণয় করতে পারবো। তো যেহেতু এই প্রগতির মোট পদ যদি আমরা n ধরি, তাহলে এটি হচ্ছে প্রথম পদ, এটি হচ্ছে দ্বিতীয় পদ, এটি হচ্ছে তৃতীয় পদ, এটি হচ্ছে nতম পদ। এখন মানে এটি হচ্ছে প্রথম বৎসর, অ্যাকচুয়ালি এখানে বাৎসরিক হিসাবে বেতন দেওয়া আছে। তো এটি হচ্ছে প্রথম বৎসর, এটি দ্বিতীয় বৎসর, এটি তৃতীয় বৎসর, এটি হচ্ছে nতম বৎসর। তার মানে nতম বৎসরে বেতন 7,000 টাকা হবে। আর nতম বৎসরে বেতন 7,000 টাকা হবে, সেই হিসাবে যদি আমরা n এর মান নির্ণয় করি, তাহলে কোন বৎসরে তার বেতন 7,000 টাকা হবে সেটা আমরা নির্ণয় করতে পারবো। তার জন্য এখানে যেহেতু প্রথম বছরে তার বেতন ছিল 5,000 টাকা, সুতরাং প্রথম পদ হবে 5,000। এখানে প্রথম পদ মানে a = 5,000 এবং সাধারণ অন্তর d = হবে 200। আর আমরা ধরে নেব যে nতম বৎসরে বেতন হবে 7,000 টাকা। মনে করি nতম বৎসরে বেতন 7,000 টাকা হবে। তাহলে যদি nতম বৎসরে বেতন 7,000 টাকা হয়, তাহলে an এর মান হবে 7,000। অতএব an = হবে 7,000। এখন an এর মান দেওয়া আছে, a এবং d এর মান দেওয়া আছে, তো আমরা n এর মান নির্ণয় করব। তো an এর সূত্র আমরা প্রয়োগ করব, ইমপ্লাইজ an এর সূত্র হলো a + n-1 * d = আছে 7,000। ইমপ্লাইজ a এর মান হলো 5,000,
প্লাস n-1 ইন্টু ডি, ডি এর মান হলো 200 ইকুয়াল টু আছে 7000 ইমপ্লাইজ। এখন এই 5000কে আমরা ডান দিকে নিলে -5000 হবে, তো বাম দিকে থাকবে n-1 ইন্টু 200 ইকুয়াল টু 7000 মাইনাস 5000 implies n-1 ইন্টু 200 ইকুয়াল টু, এখানে 7000 থেকে 5000 বিয়োগ করলে থাকবে 2000 implies n-1 ইকুয়াল টু, এখন এখানে n-1 এর সাথে 200 পূরণ আছে, ডান দিকে নিলে ভাগ হবে, এখন কাটাকাটি যাবে 1 0 1 0 1 0 1 0, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 2 দিয়ে 20 কে ভাগ করলে 10 implies n-1 ইকুয়াল টু 10/1 মানে হলো 10, তাহলে n ইকুয়াল টু হবে 10 প্লাস 1 implies n ইকুয়াল টু 10 প্লাস 1 করলে হবে 11। তো আমরা ধরেছিলাম যে n-তম বৎসরে তার বেতন হবে 7000 টাকা, n এর মান যেহেতু 11, সুতরাং 11তম বৎসরে তার বেতন 7000 টাকা হবে। তো প্রশ্নতে বলা হয়েছিল কোন বৎসরে তার বেতন 7000 টাকা হবে, তো আমরা লিখব অতএব 11তম বৎসরে তার বেতন 7000 টাকা হবে। অতএব 11তম বৎসরে বেতন 7000 টাকা হবে। এখন 20 নম্বর প্রশ্ন। নম্বর প্রশ্নতে বলা হয়েছে রামকালী বছরের প্রথম সপ্তাহে 5 টাকা সঞ্চয় করে এবং তারপর প্রতি সপ্তাহে তার সাপ্তাহিক সঞ্চয় 1.75 টাকা করে বৃদ্ধি করে। n-তম সপ্তাহে সাপ্তাহিক সঞ্চয় 20.75 টাকা হলে n এর মান নির্ণয় করো। রামকালী একজন মানুষ, উনি বৎসরের প্রথম সপ্তাহে সঞ্চয় অর্থাৎ জমা রাখেন 5 টাকা এবং তারপর থেকে প্রতি সপ্তাহে সাপ্তাহিক সঞ্চয় 1.75 টাকা করে বৃদ্ধি করে। তার মানে প্রথম সপ্তাহে 5 টাকা সঞ্চয় করেছিলেন এবং পরবর্তী সপ্তাহে তিনি আরও 1 টাকা 75 পয়সা করে বেশি সঞ্চয় করেন। তার মানে প্রথম সপ্তাহে 5 টাকা সঞ্চয় করেছিলেন, দ্বিতীয় সপ্তাহে আরও 1 টাকা 75 পয়সা বেশি যদি সঞ্চয় করেন, তার মানে 5 টাকার সাথে আরও 1 টাকা 75 পয়সা যোগ করলে হবে 6 টাকা 75 পয়সা তিনি সঞ্চয় করেন। তারপরের সপ্তাহে আরও 1 টাকা 75 পয়সা বেশি সঞ্চয় করেন। এইভাবে তিনি সঞ্চয় করলে যদি n-তম সপ্তাহে তার সঞ্চয় যদি 20.75 টাকা হয়, তাহলে n এর মান কত সেটা আমরা নির্ণয় করব। তো এখানে দেখো, প্রথম সপ্তাহের সঞ্চয় হলো 5 টাকা, দ্বিতীয় সপ্তাহে 1.75 টাকা বৃদ্ধি পেয়েছে, মানে তার দ্বিতীয় সপ্তাহের সঞ্চয় হলো 6.75 টাকা। এইভাবে n-তম সপ্তাহে তার সাপ্তাহিক সঞ্চয় হলো 20.75 টাকা। তাহলে n এর মান কত হবে? তো এখানে প্রথম সপ্তাহের সঞ্চয় মানে প্রথম পদ
দ্বিতীয় সপ্তাহের সঞ্চয় মানে দ্বিতীয় পদ, nতম সপ্তাহের সঞ্চয় মানে nতম পদ। অর্থাৎ প্রথম পদ, দ্বিতীয় পদ এবং nতম পদ আমরা পেয়েছি। তো যেহেতু এখানে প্রতি সপ্তাহে 1 টাকা 75 পয়সা করে বৃদ্ধি করেন, অর্থাৎ প্রতি সপ্তাহে 1 টাকা 75 পয়সা বৃদ্ধি পায়, মানে সমানভাবে বৃদ্ধি পায়, সুতরাং এই ক্ষেত্রে সাধারণ অন্তর আছে, অর্থাৎ এই প্রগতিটি হবে একটি সমান্তর প্রগতি। এখন এই সমান্তর প্রগতির ক্ষেত্রে প্রথম সপ্তাহের সঞ্চয় মানে প্রথম পদ আমরা লিখতে পারবো এখানে প্রথম পদ a ইকুয়াল টু হবে 5 এবং তারপর পরবর্তী প্রতি সপ্তাহে যেহেতু 1 টাকা 75 পয়সা করে বেশি সঞ্চয় করেন, মানে 1 টাকা তার সঞ্চয়ের পরিমাণ 1 টাকা 75 পয়সা করে বৃদ্ধি পায়, সুতরাং সাধারণ অন্তর d ইকুয়াল টু হবে 1.75। আর nতম সপ্তাহের সঞ্চয় মানে nতম পদ অর্থাৎ an ইকুয়াল টু হলো 20.75। আমরা নির্ণয় করব n এর মান, n ইকুয়াল টু হোয়াট। তো যেহেতু এখানে an এর মান দেওয়া আছে, an এর সূত্র আমরা জানি an equal to a plus n minus 1 into d implies an এর মান দেওয়া আছে 20.75 equal to a এর মান দেওয়া আছে 5 plus n এর মান আমরা নির্ণয় করব -1 into d এর মান হলো 1.75 implies এখানে 20.75 আর এখানে 5 আছে n-1 into 1.75 এর সাথে প্লাস, তো সেটাকে বাম দিকে আনলে হবে মাইনাস, ইকুয়াল টু থাকবে n-1 into 1.75 implies এখন 20.75 থেকে 5 মাইনাস করব, 20.75 থেকে 5 মাইনাস করব। 5 যেহেতু পূর্ণ সংখ্যাগুলো দশমিকের বাম দিকে থাকে, মানে 5 কে আমরা 5.00 লিখতে পারি। এখন বিয়োগ করলে 15.75 equal to n-1 into 1.75, তাহলে n-1 এর মান হবে 15.75 divided by 1.75। n-1 এর মান n-1 এর সাথে 1.75 পূরণ আছে, সেটাকে 15.75 এর সাথে নিলে ভাগ হবে, implies n-1 equal to, মানে ভাগ করার জন্য আমরা প্রথমে দশমিককে উঠিয়ে নেব। দেখো 2 ঘর বামে দশমিক আছে, তো 2 ঘর বামে দশমিক থাকলে যদি আমরা 100 দিয়ে পূরণ করি তাহলে দশমিক উঠে যায়, তো নিচে যদি আমরা 100 দিয়ে পূরণ করি তাহলে দশমিক উঠে যাবে, হবে 175। নিচে 100 দিয়ে পূরণ করেছি, উপরেও 100 দিয়ে পূরণ করব, 100 দিয়ে পূরণ করলে দশমিক উঠবে, হবে 1575। এখন কাটাকাটি যাবে, 5 দিয়ে কাটা যাবে, দেখো 3 5 15 থাকলো 2 25, 5 5 25, এখানে 3 5 15, 5 একে 5 থাকলো 2 25, 5 5 25, আবার 5 দিয়ে ভাগ যাবে, 5 7 35, 5 দিয়ে 5 6 30 থাকলো 1 15, 3 5 15, এখন 7 দিয়ে ভাগ যাবে, 7 একে 7, 7 দিয়ে 9 বার 7 নং 63, implies n-1 equal to হলো 9, implies n equal to হবে 9
প্লাস ওয়ান, মাইনাস ওয়ান ডান দিকে গেলে প্লাস হবে, ইমপ্লাইজ n ইকুয়াল টু 9 প্লাস 1 মানে 10। তাহলে n এর মান নির্ণয় করার জন্য বলা হয়েছিল, n এর মান নির্ণয় হয়ে গেছে, অতএব n ইকুয়াল টু 10 আনসার। ঠিক আছে, তাহলে 5.2 অনুশীলনী এখানে শেষ। তারপর আমরা করব 5.3 অনুশীলনী। তো 5.3 অনুশীলনী করার জন্য আমরা আরও 3টি সূত্র শিখব। 5.3 অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে সমান্তর প্রগতির পদগুলোর সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে সমান্তর প্রগতির পদগুলোর সমষ্টি নির্ণয়ের যে সূত্র, সে সূত্র আমরা এখন দেখব। দেখো, সমান্তর প্রগতির ক্ষেত্রে আমরা n-তম পদের সূত্র জানি। n-তম পদের সূত্র আমরা এইমাত্র এই অনুশীলনীতে পেয়েছি যে an ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এবং সমান্তর প্রগতির ক্ষেত্রে আমরা প্রথম পদ ধরি a এবং সাধারণ অন্তর ধরি আমরা ডি। তাহলে একটি সমান্তর প্রগতি যদি আমরা এখানে লিখি, দেখো মনে করো সমান্তর প্রগতির প্রথম পদ হলো এ, তো দ্বিতীয় পদটি আমরা কিভাবে পাই? দ্বিতীয় পদ আমরা পাই প্রথম পদের সাথে সাধারণ অন্তর প্লাস করলে পাই দ্বিতীয় পদ। তৃতীয় পদ আমরা পাই দ্বিতীয় পদের সাথে সাধারণ অন্তর প্লাস করলে। তো দ্বিতীয় পদ হলো এ প্লাস ডি, তার সাথে আবার ডি প্লাস করলে এ প্লাস ডি মানে হবে এ প্লাস 2d। এইভাবে তৃতীয় পদ হবে এ প্লাস 3d। ঠিক আছে, এ প্লাস 3d মানে চতুর্থ পদ। এখন এইভাবে যদি মোট পদ nটি থাকে, তাহলে n-তম পদ হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। মনে করলাম আমরা একটি সমান্তর প্রগতির মোট পদ আছে nটি। তো প্রথম পদকে আমরা a দিয়ে প্রকাশ করি, দ্বিতীয় পদ আমরা পাই প্রথম পদের সাথে সাধারণ অন্তর প্লাস করলে, তো সাধারণ অন্তর ডি ধরলে দ্বিতীয় পদ হবে a প্লাস ডি। তৃতীয় পদ আমরা পাই দ্বিতীয় পদের সাথে সাধারণ অন্তর প্লাস করলে, তো দ্বিতীয় পদ হলো a প্লাস ডি, তার সাথে আবার যদি ডি প্লাস করি তাহলে a প্লাস 2d। এইভাবে চতুর্থ পদ হবে a প্লাস 3d। এবং n-তম পদ আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো যদি একটি সমান্তর প্রগতির মোট পদ nটি থাকে, তাহলে এই nটি পদের সমষ্টিকে যদি আমরা Sn দিয়ে বোঝাই, তখন Sn মানে সমান্তর প্রগতির nটি পদের সমষ্টি ইকুয়াল টু হবে এই সবগুলো পদের সমষ্টি। প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদ প্লাস চতুর্থ পদ প্লাস পঞ্চম পদ, এইভাবে প্লাস n-তম পদ। ঠিক আছে, এখন এই nটি পদের সমান্তর প্রগতির মোট nটি পদ যদি থাকে, তাহলে nটি পদের সমষ্টি কত হবে বা সমষ্টি নির্ণয়ের যে সূত্র, সেই সূত্রটি কি হবে সেটা এখন আমরা দেখব। তো সূত্রটি নির্ণয় করার জন্য দেখো এখানে আমরা একটা কাজ করি, এখানে সমান্তর প্রগতির nটি পদের সমষ্টি Sn ধরলে Sn ইকুয়াল টু হয় a প্লাস d প্লাস a প্লাস 2d প্লাস a প্লাস 3d প্লাস ডট প্লাস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি।
কিন্তু এইভাবে এই প্রতিটি পদকে যোগ করে এখানে বিশাল সংখ্যক পদ থাকতে পারে। তো এই সবগুলো পদকে যোগ করে সমষ্টি নির্ণয় করা কিন্তু সুবিধাজনক না, সেজন্য আমরা সেটাকে সূত্রের আকারে প্রকাশ করব। তো এখন সূত্রের আকারে প্রকাশ করার জন্য এখানে দেখো আমরা Sn এর মান পেয়েছি a plus a plus d plus a plus 2d plus a plus 3d plus a plus n minus 1 into d। এখন যদি আমি এই লাইন থেকে আবার Sn এর মান যদি এইভাবে লিখি, দেখো আমি যদি লাস্ট পদটাকে আগে লিখি মানে a plus n minus 1 into d, আমি কি করলাম লাইনটাকে উল্টিয়ে লিখবো, মানে এখানে প্রথম পদ প্রথমে লিখেছি, তারপর দ্বিতীয় পদ, তারপর তৃতীয় পদ, তারপর চতুর্থ পদ, এইভাবে লাস্টে nতম পদ। এখন আমি প্রথমে nতম পদটি লিখলাম nতম পদ হলো a plus n minus 1 into d। এখন তার আগের পদটি লিখব, তো তার আগের পদে কি হবে, আরেকটি d কমবে। এই দেখো এখানে চতুর্থ পদে a plus 3d, তো তার আগের পদে a plus 2d, মানে একটি পদ একটি d কমছে। তাহলে এখানে nতম পদ যদি a plus n minus 1 into d হয়, তার আগের পদে আরও d এর আরও একটা d কমবে। তো এখানে nতম পদ ছিল a plus n minus 1 into d, তখন তার আগের পদ হবে a plus n minus 1 minus 1 into d, তার মানে a plus n minus 2 into d। তো তার আগের পদটি হলো, এই পদের আগের পদটি হলো a plus n minus 2 into d প্লাস, এইভাবে তারপরের পদটি হবে, তার আগের পদটি হবে a plus n minus 3 into d প্লাস, তার আগের পদটি হবে a plus n minus 4 into d প্লাস, এইভাবে প্রথম পদ হলো a। আমরা লাস্টের দিক থেকে লিখে এসেছি। এখানে প্রথম পদ, তারপর দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ আর nতম পদ। এখানে nতম পদ, তার আগের পদ, তার আগের পদ, তার আগের পদ এবং লাস্ট আমরা প্রথম পদ, মানে উল্টো করে লিখেছি। এখন আমরা এখানে যে দুইটি সমীকরণ পেয়েছি, এই দুইটি সমীকরণকে যদি যোগ করি তাহলে Sn plus Sn হবে twice Sn equal to, তো এখানের প্রথম পদের সাথে এখানের প্রথম পদ প্লাস করলে a plus a করলে হবে twice a plus n minus 1 into d। প্রথম পদের সাথে প্রথম পদ প্লাস, তো এখানে প্রথম পদ হলো a আর এখানে প্রথম পদ হলো a plus n minus 1 into d। তো a plus n minus 1 into d করলে 2a plus a করলে হবে twice a plus n minus 1 into d। তারপর এখানের দ্বিতীয় পদের সাথে এখানের দ্বিতীয় পদ প্লাস করব, তো দ্বিতীয় পদ প্লাস করলে দেখো এখানে a plus a করলে হবে twice a প্লাস, এখানে আছে n minus 2 into d, এখানে আছে d, তো n minus 2 into d plus d করলে হবে n minus 1 into d, কারণ এখানে একটা d কি হয়েছে, বেড়েছে। তো এখানে ছিল n minus 2 into d, আরও একটা d বাড়লে হবে n minus 1 into d। তো a plus a করলে twice a plus n minus 1 into d। এইভাবে তৃতীয় পদের সাথে এখানের তৃতীয় পদ প্লাস করলেও আমরা একইভাবে পাবো twice a plus n minus 1 into d প্লাস, এইভাবে nতম পদ এখানের
শেষ পদ, এখানের শেষ পদ দুইটা প্লাস করলে আবার এ প্লাস এ করলে হবে টুয়াইস এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, n মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, এখন আমরা ধরেছিলাম যে এই সমান্তর প্রগতির মোট পদ এনটি, তাহলে এখানে এনটি পদ, এখানেও এনটি পদ, যোগ করেও আমরা পাবো মোট এন সংখ্যক পদ। তো এই হলো একটি পদ, এই একটি পদ, এই একটি পদ, এইভাবে এই হলো এনতম পদ। তো তার মানে এখানে মোট এন সংখ্যক পদ আছে, এন সংখ্যক পদ আছে। এবং এখানে দেখো প্রত্যেকটি পদ আমরা দেখছি সমান টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো যদি মনে করো এক্স যদি এনটা থাকে তাহলে তার যোগফল কত হবে? মনে করো এক্স যদি 5টা থাকে তাহলে তার যোগফল হবে 5x, এক্স যদি 10টা থাকে তাহলে যোগফল হবে 10x, তাহলে এক্স যদি এনটা থাকে যোগফল হবে nx। এইভাবে টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এখানে এনটা আছে, তাহলে এনটা টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর সমষ্টি হবে এন ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে 2Sn ইকুয়াল টু n ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, মানে এখানে সবগুলো যোগ করে আমরা এই মান পেয়ে যাব। এখন আমরা Sn এর মান নির্ণয় করব, তাহলে Sn ইকুয়াল টু এখানে আছে n ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তার সাথে ভাগ হয়ে আসবে এই 2 ডিভাইডেড বাই 2, ইমপ্লাইজ Sn ইকুয়াল টু এই 2কে আমি n এর সাথে যদি আনি তাহলে n বাই 2 ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে দেখো এই 2 এর সাথে এই 2 কিন্তু কাটা যাবে না, কারণ এই 2 এর সাথে আরও অন্য সংখ্যা প্লাস আছে। তাহলে আমরা Sn ইকুয়াল টু কত পেয়েছি? n বাই 2 ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে এ হলো প্রথম পদ, ডি হলো সাধারণ অন্তর, n হলো পদ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা Sn অর্থাৎ যে কোনো একটি সমান্তর প্রগতির মোট n সংখ্যক পদের সমষ্টি হবে, যদি Sn ধরি সমষ্টিকে, তাহলে Sn ইকুয়াল টু n বাই 2 ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তার মানে যদি আমরা কোনো সমান্তর প্রগতির এ মানে প্রথম পদ, সাধারণ অন্তর ডি এবং পদ সংখ্যা n এর মান যদি আমরা জানি, তাহলে সেই সমান্তর প্রগতির nটি পদের সমষ্টি আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, এই হলো একটি সূত্র। সমষ্টি নির্ণয়ের আরও 2টি সূত্র আছে। একটি সূত্র আমরা পেয়েছি, 1 নম্বর সূত্র আমরা পেয়েছি যে Sn যদি সমষ্টি হয় তো Sn ইকুয়াল টু হবে n বাই 2 ইন্টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন দেখো ইমপ্লাইজ, এই লাইন থেকে ইমপ্লাইজ Sn ইকুয়াল টু n বাই 2 ইন্টু, এখানে টুয়াইস এ কে আমি লিখতে পারি a প্লাস এ, প্লাস আছে n মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, ইমপ্লাইজ Sn ইকুয়াল টু n বাই 2 ইন্টু এ প্লাস, দেখো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান আমরা পেয়েছিলাম an। তাহলে সমষ্টি নির্ণয়ের আরও একটি সূত্র হলো Sn ইকুয়াল টু n বাই 2 ইন্টু এ প্লাস an, মানে যদি আমরা কোনো সমান্তর প্রগতির প্রথম পদ এবং nতম পদ যদি জানি, প্রথম পদ এবং nতম পদ যদি জানি, তাহলেও আমরা সমষ্টি নির্ণয় করতে পারবো এই সূত্রের সাহায্যে। এবং যদি কোনো সমান্তর প্রগতির মোট পদ nটি থাকে, n সংখ্যক পদ যদি থাকে, তাহলে nতম পদটি হবে লাস্ট পদ। তো লাস্ট পদকে যদি আমরা l দিয়ে প্রকাশ করি, তাহলে Sn ইকুয়াল টু n বাই 2 ইন্টু এ প্লাস nতম পদটি হবে লাস্ট পদ মানে l, লাস্ট পদকে যদি আমরা l দিয়ে বোঝাই এ প্লাস l। তো এই হলো আরও একটি সূত্র। এই হলো সমষ্টি নির্ণয়ের
মোট তিনটি সূত্র, এই হলো 2 নম্বর সূত্র আর এই হলো 3 নম্বর সূত্র। তো সমষ্টি নির্ণয়ের তিনটি সূত্র আমরা পেয়েছি। প্রথমটি হলো Sn equal to a plus n, Sn equal to twice a plus n minus 1 into d, Sn equal to n by 2 into twice a plus n minus 1 into d। দ্বিতীয়টি হলো Sn equal to n by 2 into a plus a n, আর তৃতীয়টি হলো Sn equal to n by 2 into a plus l। যদি কোনো প্রশ্নতে a d এবং n এর মান দেওয়া থাকে তখন সমষ্টি নির্ণয়ের জন্য আমরা এই সূত্র ব্যবহার করব, Sn equal to n by 2 into twice a plus n minus 1 into d। যদি কোনো প্রশ্নতে প্রথম পদ এবং nতম পদ দেওয়া থাকে আর n দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সমষ্টি নির্ণয় করব এই 2 নম্বর সূত্র দিয়ে, Sn equal to n by 2 into a plus a n। আর যদি কোনো সমান্তর প্রগতির প্রথম পদ, শেষ পদ এবং n অর্থাৎ পদ সংখ্যা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সমষ্টি নির্ণয় করব আমরা এই তৃতীয় সূত্র অর্থাৎ Sn equal to n by 2 into a plus l এই সূত্র দিয়ে। তো এই তিনটি সূত্র তোমরা শিখে নেবে। সূত্রগুলো কিভাবে আসে সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, প্রমাণ করার প্রয়োজন নেই, প্রমাণ জেনারেলি পরীক্ষাতে আসে না। তো সূত্র তিনটাকে দেখবে, তারপর আমরা আগামী দিন অনুশীলনী 5.3 করব। আর সূত্রগুলো তোমাদের বইতেও দেওয়া আছে, পেজ নাম্বার 139 এই পেজে এই সূত্র তিনটি দেওয়া আছে। তো বই থেকে তোমরা সূত্রগুলো দেখতে পারো, এখান থেকেও সূত্রগুলো লিখে নিতে পারো। সূত্রগুলো শিখে নেবে। আগামী দিন আমি 5.3 অনুশীলনী আরম্ভ করব, সেই অনুশীলনীতে এই সূত্রগুলো কাজে লাগবে। ঠিক আছে, তো আজকে অঙ্ক এতটুকু থাকলো।